আমি বলছি শিক্ষকদের পেনশন প্রসঙ্গে। জি, পেনশন, হ্যাঁ পেনশন। আচ্ছা দেখেন, জি, সার্বজনীন পেনশন স্কিমে 4টা প্রকল্পে এই পর্যন্ত আমাদের যেটুকু পত্রপত্রিকায় আসা খবর প্রায় 40,000 আবেদন নাকি জমা পড়েছে, গণমাধ্যমে আসা খবর। এখন জি। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল উনি সংসদে এই বিলটা উত্থাপন ভাষণে বলেছিলেন সার্বজনীন পেনশন স্কিমে টাকা রাখবার জন্য সরকার জায়গা খুঁজে পাবে না। তো সেটা কি হয়েছে? সরকারের যে আর্থিক দুরবস্থা, একেবারে ব্যাংক ট্যাঙ্ক বিমা যেখান থেকে পারে কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যে আছে, আপনার ব্যাংকগুলোর একটা পরিবারের হাতে যখন 11টা ব্যাংক আপনার চলে যায়, তখন পেনশন স্কিমের নামে নতুন স্কিম চালু করবে আর মানুষ আশা ভরসা করে আবার আস্থায় নিবে, তাদেরকে এটা ভাববার কোনো কারণ নেই। মানে শিক্ষকরা কি সেই আস্থায় সংকটে ভুগছেন? আমি একটু বলি, বলছি শিক্ষকরা কি সেই আস্থার সংকটে ভুগছেন? শুনেন, আস্থার সংকট তো অবশ্যই আছে। সরকার যে স্কিম, এই যে বেসরকারি আপনার স্বশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে, 4.25 লাখ কর্মকর্তা আর কর্মচারীদের মধ্যে চালু করতে চায়। হ্যাঁ, এখন বিশ্ববিদ্যালয়ে প্রায় 50,000 শিক্ষক কর্মচারী। এখন তারা আপনার এটা, তারা তাদের সম্মান অন্যান্য যে দেশগুলো আছে সেখানে তাদের যে আর্থিক যেই আপনার আছে পেনশন যে সুবিধা, তার কিছুই আমাদের এখানে শিক্ষকদের নেই। মূল কথাটা হচ্ছে কি, সরকারের অব্যবস্থাপনা এবং সরকারের এই যে ভয়ঙ্কর দুর্নীতি, যে একেবারে রঞ্জে রঞ্জে সরকারি কর্মকর্তা বলেন কর্মচারী বলেন, এই শাসক গোষ্ঠীর আশীর্বাদ পুষ্ট কিছু আপনার এই যে লুটেরা সিন্ডিকেট আজকে আমাদের দেশে যে একেবারে ভীষণভাবে আধিপত্য বিস্তার করছে, এই সীমাহীন লুটপাট, এগুলার জন্যেই ব্যাংক সকল আর্থিক খাত সব একেবারে সম্পূর্ণভাবে যখন ধ্বংস করে বিদেশে অর্থ পাচার করে 11 লক্ষ কোটি টাকা, এখন কানাডায় সেকেন্ড হোম, ফার্স্ট হোম, মালয়েশিয়া, এগুলো তো আমরা দেখতে দেখতে খুব টায়ার্ড হয়ে গেছি। ঊর্ধ্বগতি 70 টাকা কেজি আলু আর চাল, তেল, নুন, ডিম, এইদিকে কিন্তু সরকারের কোনো আপনার খবর নেই। হ্যাঁ, তারা আপনার ঘি মাখন যারা ক্ষমতার কাছে আছে খেতে পারলেই হলো। বাংলাদেশের মানুষ, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা একটু কাউসার ভাইয়ের কাছে শুনে আসি। জি, না, তাদের তো কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা নাই, আমরা এটি শুনছি। জি কাউসার ভাই, জবাবদিহিতা। দেখুন, এই প্রসঙ্গ তো থাকা যাচ্ছে না। না, জবাবদিহিতা না থাকার কারণে এই ঘটনা ঘটছে। মুন্নিয়াপা যে দলটার প্রতিনিধিত্ব করেন, ঘুরে ফিরে তো সেই কেতাবের কাহিনী বলে ফেলেন, নির্বাচন এটা সেটা। আমি বলতে চাই, এই দলটা গঠিত হয়েছিল কিভাবে? জিয়াউর রহমান সব ড্রেস পরা ছিল না? সেই প্রসঙ্গে আজকে আলাপ না, আমি বলতে চাচ্ছিলাম না কোন দলটা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। আওয়ামী লীগ কোন দল? যে দলের নেতৃত্বে, যে নেতার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে। দেখেন, ওই যে সাদিকুল আলম একটা কথা বলছেন, আমি মুক্তিযোদ্ধা না, বয়সজনিত কারণে আমার সুযোগ হয় নাই। আমি মনে করি বর্তমান যে মুক্তিযোদ্ধা তালিকা, এর মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা আছে। কিন্তু অনেক মুক্তিযোদ্ধা, জেনুইন মুক্তিযোদ্ধা হইতে পারে নাই। কেন? তাদের পর্যাপ্ত কাগজপত্র তারা নষ্ট করে ফেলছিল। কেন? কারণ জিয়াউর রহমানের সময় মুক্তিযোদ্ধা বলা যেত না, যদি কোনো ঝামেলা হয় কাগজপত্র নষ্ট করে ফেলছিল। এটা তো আমরা সাক্ষী। 80-র দশকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম, তাই তো? প্রায় আমরা সর্বোচ্চ সময়টা ছিলাম প্রায় 11 বছর। এই 75-এর 15 আগস্টের পর 96 পর্যন্ত যে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা এই নামটা কি উচ্চারিত হতো কোথাও কাগজে কলমে অফিসিয়ালি? তার মানে কি বঙ্গবন্ধু কিছু ছিলেন না? এই তো বিষয়টা। একজন ঘোষণা দিয়েছেন, দেশ স্বাধীন হয়ে গেছেন, বিষয়টা এই ছিল না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মুন্নিয়াপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেখেন, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক কথা বলেন, আমি শহীদুল্লাহের ছাত্র ছিলাম। আমরা রাত্রেবেলা দুই পক্ষের গুলিগালাজ না হলে ঘুম আসতো না, এটা বাস্তবতা। ওই সময়কে আমাদের যারা ইয়ারমিট, মানে দুই পক্ষের অবস্থা এমন ছিল, বিএনপি। আজকে ওনারা ক্যাম্পাসের না, কিন্তু সেই সময়ও কি এই প্রশ্নভাসের মতো এই ধরনের ঘটনা আমরা শুনতে পেতাম? দেখুন, দুর্নীতি বলেন, প্রশ্নভাস বলেন, যারা তাদের অবস্থাতে করার চেষ্টা করবেই। দুর্নীতি ছিল, আছে, ভবিষ্যতে সেটা সরকার কি দৃষ্টিতে দেখছেন। যেমন এই যে বিষয়গুলো দেখছেন, সরকার কত চটপট সিদ্ধান্ত নিয়েছে, আইনের আওতায় এনেছে। কিন্তু সেই সিদ্ধান্তগুলো নিয়েও তো প্রশ্ন উঠে, যখন বেনজিরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে পাওয়া যায় না, তার ব্যাংক হিসাব জব্দ করা হয়, সেখানে অ্যাকাউন্টে টাকা নেই। আমি সেই বিষয়ে একটা ল পয়েন্ট বলতে চাই। জি, দুদকের মামলার কতগুলি সিস্টেম আছে,
অভিযোগ আসলে তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে তার কাছে আপনার আইনের মানুষ আইনি ব্যাখ্যা দিবেন, কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে পারবেন কিভাবে? সে বিদেশ চলে গেছে আমরা জানতে পেরেছি, কিন্তু যাওয়ার আগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। এই যে প্রফেসর সাহেব একটা কথা বলেন মতিউরের ব্যাপারে, না ওনারা বলছেন যে বিএনপি নেতারা যখন বাইরে যেতে চায় তখন তো নিষেধাজ্ঞা ছাড়াও এয়ারপোর্টে তাদের ধরা হয়। না না, নিষেধাজ্ঞা ছাড়া কাউকে আটকানোর সুযোগ নেই। এবং দেখবেন তারা কোর্ট থেকে কিন্তু নিয়ে বাইরে যাচ্ছেন, একটা আইনগত বাধ্যতা থাকেন। আপনার যাদের, এটা আমি তাদের পক্ষে বলছি না, লক্ষ্য করে দেখেন তাদের তো এখনো কারোর বিরুদ্ধে মামলা হয় নাই, সবগুলি তদন্ত অবস্থায় আছেন। হ্যাঁ, তারপরে কিন্তু হয়তো কোর্ট থেকে অর্ডার দেয়, তাদের মালামাল ক্রুক করে বা বিদেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়, ততদিনে তাদের ব্যাংকের অ্যাকাউন্টও খালি হয়ে যায়, তারাও বিদেশ চলে যেতে পারে নির্বিঘ্নে। কিন্তু দেখা যায় ব্যবস্থা নেওয়া হয়। এই ব্যবস্থার মানে কি? আইনগত সুবিধাটা তারা নিচ্ছেন। এই যে আজকে কোটা নিয়ে যে ইয়েটা হচ্ছে, আমার তো মনে হয় যেহেতু আমরা এটা গর্ব করি, এক সময় আমরা কিন্তু শিক্ষা জীবনের পুরাটাই কাটাইছি আন্দোলন করিয়া, হ্যাঁ, একটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। এখন কিন্তু সেই আন্দোলন নাই। এই যে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা আন্দোলন করছেন, ঢাকার বাইরে রাজপথে করছেন, আমি তো প্রথমেই বলেছি একটা বছর 2 থেকে 2.5 ছেলে বিসিসে টিকবে, এই তো নাকি। এবং আরেকটা প্রসঙ্গ, যেটা কোর্ট একটা সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু কোর্ট কিন্তু বলে দিতে পারে না যে এত % লোক কোটায় তুমি নিবা বা এত বেতন দিবা, সেটি নির্বাহী আদেশে হবে। জি, নির্বাহী সেই জায়গায় আলটিমেট তো সরকার উইল ডিসাইড, রাইট। কারণ সেই জন্য তাদের দাবিটা সরকারের কাছে। পরিসংখ্যানে কিন্তু বলা হয়েছে 16, 17, 18 সালে পর্যাপ্ত কোটার লোক পাওয়া যায় নাই, সেখানে কিন্তু সরাসরি মেধাভিত্তিকই হয়েছে। কিন্তু এটাকে আমরা বিকৃতভাবে বলি, এই যে 56% বলে ফেলি, তার মানে কি অর্ধেকের মতো হয়ে যাচ্ছে, কোটার মতো যাচ্ছে, বিষয়টা তা না। এই বিভ্রান্তটা ছড়ানো ঠিক না। কেন দেখেন আজকে যারা এই রাস্তায় আছে তারা হয়তো 100 বিসিসি টিকবে, তারা সরকারের নেতৃত্ব দেবে, বিষয়টা তাই না। এখান থেকে তো বেরিয়ে আসবে। আমাদের মধ্যে তো অনেকে সচিব হয়েছে না, তারা দেশ চালাচ্ছে না। তো বুঝতে হবে এটা, তাদেরকে বিভ্রান্ত করা ঠিক হবে না। কারণ আমরা বলি কি, তারা যে আন্দোলনটা করছেন এটা সরকারকে বললে তো আপনি বিবেচনা করেন। আর এখন দেখেন আমরা যে এত কথা বলছি, এটা কোর্টে পেন্ডিং। আগে দেখি না কোর্টের সিদ্ধান্তটা কি আসে, সরকার তো আপিল করতে পারে। আর সেই অর্থনৈতিক দুরবস্থার কারণে এই পেনশন স্কিমের ঘোষণা না, দেখুন এইটা একটা নতুন বিএনপির পক্ষ থেকে চারটা না, দেখুন ওরা তো কত কথাই বলবে। ওনারা তো বলে এই যে আমাদের বলে যে এই বাজেট বাস্তবায়ন হচ্ছে না। লক্ষ্য দেখেছেন গত 16 বছরে আমরা 16টা বাজেট দিয়েছি, এবং বলতে পারি যে মাঝখানে তো একটা এই করোনার পরে একটা ওয়ার্ল্ড ওয়াইড মানে একটা ইয়ের মধ্যে সংকট আমরা পড়েছিলাম। আমরা কি কোনো বাজেট 80-90% বাস্তবায়ন করতে পারি নাই? আমরা যে ইশতেহার 5 বছর পরে ঘোষণা দিই, লক্ষ্য দেখেছেন এগুলো কিন্তু বাস্তবায়িত হচ্ছে। ফাঁক দিয়ে বলে ফেললেন আলুর কেজি 70 টাকা, আলু অ্যাভেলেবেল আছে তো। বাংলাদেশে কোথাও বলা গেছে আলু পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, এটা তো না। দেখেন দেখতে হবে, দেখুন ক্রয় মূল্য কত হবে এটা বিষয়, আবার দেখতে হবে আপনার ক্রয় ক্ষমতা আছে কিনা। আমি বলতেছি না যে এটা পুরো, কিন্তু এটা বুঝতে হবে বাংলাদেশে এখনো নিত্য প্রয়োজনীয় জিনিস এমন একটা জিনিস নাই যেটা পাওয়া যাচ্ছে না। সাধারণত অন্যান্য সময় এরকম হয়েছে যে পাওয়া যায়নি, ঘাটতি দিলে একসময় হয়েছে, তো ঘাটতি থাকলে দামটা বাড়ে, সেটাও না। তো এগুলো সবগুলো গুলাই ফেললে তো হবে না। আর এই যে বলেন নির্বাচন নিয়ে অনেকগুলো কথা বললেন,